জি, এই জায়গাতে একটা ঢুকছে, এই জায়গাতে আবার হইছে। পুলিশ বলতেছে আর কি ঝাঁপ দিবার জন্য। আমি ঝাঁপ না দিয়ে লড়ে ধরে ঝুলেছিলাম। এই জায়গাতে ঢুকছে, এই জায়গাতে আবার হইছে। পায়ে গুলি করছে 6টা, 2 পায়ে 6টা গুলি করছে। এই সাইড দিয়ে ঢুকছে, এই যে এই জায়গা দিয়ে আবার হইছে। পা এটা লড়াইতে পারিনি। দর্শক, আপনারা জানেন সারা বাংলাদেশে যে কোটা আন্দোলন শুরু হয়েছিল, এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে কয়েকশো ছাত্রছাত্রী কিন্তু শহীদ হয়েছেন এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা এসেছে বা রাষ্ট্র একটি স্বাধীন পর্যায়ে গিয়েছে, তাদের আত্মত্যাগ অবশ্যই আমাদের কখনোই ভুলবার কথা নয়, তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেবার কথা নয়। কিন্তু এমনও অনেকে রয়েছেন যারা কিন্তু শহীদ হননি, কিন্তু এই আন্দোলনের মধ্যে পড়ে তারা কিন্তু তাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ তাদের জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ সময়কে তারা হারিয়েছেন এবং অনেকে কিন্তু পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, ঢাকা মেডিকেল, রাজধানীর পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন জায়গায় এখনো কিন্তু অনেকে আহত অবস্থায় রয়েছেন। তো এই আন্দোলনের মধ্যে পড়ে যারা আহত হয়েছেন বা এখনো চিকিৎসাধীন রয়েছেন, এমনই কিন্তু একজনের বাসায় আজকে আমরা এসেছি। আপনাদের সাথে আমরা তার কথা বলাবো, পরিচয় করাবো। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর মেরাদিয়াতে আমির হোসেনের বাসায়। আমরা তার মুখ থেকেই শুনবো আসলে সেদিন ঠিক কি ঘটেছিল তার সাথে এবং আন্দোলনের মধ্যে পড়ে তার পায়ে। আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে কিন্তু অনেকেই দেখেছেন, গণমাধ্যমের বিভিন্ন পত্রপত্রিকাতে বা বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোতেও আপনারা একটি ছবি হয়তো বা দেখেছেন যে একটি ছেলে কিন্তু নিজের প্রাণ বাঁচাতে এই আন্দোলনের মধ্যে সে কিন্তু একটি নির্মাণাধীন ভবনে একটি রড ধরে ঝুলেছিল এবং সেই ঝুলন্ত থাকা অবস্থায় কিন্তু তার উপরে গুলি বর্ষণ করা হয়েছে। পুলিশ তাকে মোট 6টি গুলি করেছে, তার পায়ে গুলি লেগেছিল। তো এরপরেও কিন্তু সে এখনো প্রাণে বেঁচে রয়েছে। সে কোনোভাবে সেখান থেকে প্রাণটা নিয়ে ফিরে এসেছে। তার চিকিৎসা হয়েছে, এখানে প্রাথমিকভাবে একটি হসপিটালে চিকিৎসা হয়েছে, এরপর ঢাকা মেডিকেলে চিকিৎসা হয়েছে। এখনো কিন্তু সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা আজকে তারই বাসায় এসেছি, আমরা কথা বলবো তার সাথে সরাসরি। তার মুখ থেকেই শুনবো সেদিনের সেই ভয়ার্ত সেই দিনের কথা বা সেদিনের সেই অনুভূতিটা আসলে কি ছিল, আমরা তার কাছ থেকেই জানবো। আমার নামটা আমির হোসেন। আমি আফতাবনগর হোটেলে চাকরি করি। যেই দিন ঘটনা ঘটছিল সেদিন ছিল 19 তারিখ, শুক্রবার। আমি কাজে থেকে আর কি বাসায় ফিরতেছিলাম। বাসায় ফেরার পথে হঠাৎ করে গ্যাঞ্জামের মাঝখানে পড়ে যায় আর কি। 2 সাইডে থেকে বিজিবির পুলিশের গাড়ি আইতেছিল। সে ভয়ে আর কি আমি দৌড়ে যা বিল্ডিং এর ছাদের উপর উঠছি, 4 তলা। সেই জায়গায় আমার পিছনে পিছনে পুলিশ গেছে। আমি তারপরে ঝুলেছিলাম, পুলিশ বলতেছে আর কি ঝাঁপ দিবার জন্য। আমি ঝাঁপ না দিয়ে লড়ে ধরে ঝুলেছিলাম। আর উপর থেকে গুলি করতেছে, যে বলতেছে ঝাঁপ দিবার জন্য, কিন্তু উপর থেকে গুলি করতেছে সেটি আর কি আমার আশেপাশে ছাড়তেছে, ভয় দেখাচ্ছিল শুধু। তারপরে আরেকটা পুলিশ 3 তলায় গেছে দৌড়া, সে জায়গায় আর কি আমার পায়ে গুলি করছে 6টা, 2 পায়ে 6টা গুলি করছে। তারপরে গুলি করে তারা চলে গেছে সাথে সাথে। তারপরে আমি সেই ঝুলন্ত অবস্থায় 3 তলায় ঝাঁপ দিয়ে পড়ি। সেই জায়গায় আমি 3 ঘন্টা আর কি ছটফট করছি ব্যথায়। তারপর অনেক জোরে জোরে চিৎকার করতেছিলাম। তারপরে একজন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আর কি, সেই শুনে ফেমাস হসপিটাল থেকে 2জন ডাক্তারকে আনলো, ডাইকে আরেকজন বিল্ডিং থেকে আনছে। সে 4 জন মিলে আমাকে ফেমাস হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেই জায়গায় সিলাই ব্যান্ডেজ করার পরে রাত্রে 11:30 12টার দিকে আমাকে ঢাকা মেডিকেল পাঠায় দিয়েছে আর কি। গুলি 6টা, এক সাইডে ঢুকছে, আরেক সাইডে বার হয়ে গেছে আর কি। এই জায়গাতে একটা ঢুকছে, এই জায়গাতে বার হয়েছে। অর্থাৎ এই জায়গাটাতে গুলি করা হয়েছিল, এই জায়গাটা থেকে গুলি ঢুকে এই দিকটা থেকে কিন্তু বের হয়ে গেছে তার এই গুলিটা। এটা হচ্ছে একটা গুলি ছিল, এই জায়গাতে ঢুকছিল, ওখান দিয়ে ঢুকে এই জায়গাটাতে বের হয়েছে। অর্থাৎ প্রতিটা গুলি কিন্তু তার শরীরকে, তার পাকে ছিদ্র করে, অর্থাৎ ভেদ করে কিন্তু অপর পাশ দিয়ে বের হয়ে গেছে। আর একটা এই জায়গাতে ঢুকছে, এই জায়গাতে বার হয়েছে। আরেকটা গুলি তার এই সাইড দিয়ে ঢুকে তার এইখানটা দিয়ে বের হয়ে গিয়েছিল। এই পায়ে টোটাল 3টা গুলি লেগেছিল। আচ্ছা, তার বাম পায়ে টোটাল 3টা গুলি লেগেছিল, যে 3টাই কিন্তু তার পাকে ভেদ করে অপর পাশ দিয়ে বের হয়ে গেছে। এই সাইড দিয়ে ঢুকছে, এই যে এই জায়গা দিয়ে বার হয়েছে। তার সর্বশেষ আরেকটি গুলি এই জায়গাটা দিয়ে প্রবেশ করে এই দিক দিয়ে ভেদ করে কিন্তু বের হয়ে যায়। আপনারা দেখছেন টোটাল 2 পায়ে মোট 6টা গুলি তাকে করা হয়েছিল।
এখন বর্তমানে আর কি ফরাজিতে চিকিৎসা চালাইছি, এখন এই চিকিৎসা দিয়ে হইতেছে না আর কি, এখন আবার ঢাকা মেডিকেল হয়তো যেতে হবে এই জায়গাটার জন্য আর কি। পাড় আর কি লড়াইতে চালাইতে পারি না, সত্যি আসে না। আর এই জায়গায় একটা গুলি গেছে, এটা আর কি ফুলে বড় হয়ে গেছে আর কি, পা এটা লড়াইতেই পারি না। ফরাজি ডাক্তার 3 মাসের ওষুধ লেগে দিছে, বলছে এটি খাইলে আর কি ঠিক হয়ে যাবে, কিন্তু সে আমাদের এই জায়গাটা নিয়ে আর কি বলে যে ফুলে যাচ্ছে আর কি, দিনে দিনে অনেক বড় হয়ে যাচ্ছে। কেউ আসে না আর কি, ছাত্ররা এসেছিল, ছাত্ররা পাশে ছিল আর কি, 3-4 দিন ধরে পাশে আছে। বর্তমানে আর কি আজকে তারা হসপিটালে নিয়ে যাওয়া যায় আর কি, আমাকে বলছে 8-10 হাজার টাকা ওরাই দিয়েছিল আর কি আমাকে। এখানে আমার বড় ভাই আছে, আমার ছোট বোন আছে, আমরা 3 জন আমার কুকুর কাছে থাকি আর কি। মা মারা গেছেন, বাবা দেশে থাকে। আপনারা এতক্ষণ শুনছিলেন আমির হোসেনের মুখ থেকে সেদিনের অর্থাৎ জুলাইয়ের 19 তারিখের যে ভয়াবহ ঘটনার বর্ণনা সে আমাদেরকে দিল। সে কিন্তু আন্দোলনে যোগ দেওয়ার জন্য যায়নি বা কোনো উৎসুক জনতা হিসেবেও কিন্তু সেখানে ছিল না। সে কিন্তু তার যে কর্মস্থল অর্থাৎ আফতাবনগরে যে হোটেলটিতে সে কাজ করে, সে কিন্তু তার কাজ থেকেই ফিরছিল বাসায়। ফেরার পথেই কিন্তু হঠাৎ করেই এমন 2 দিক থেকে যখন বিজিবি এবং পুলিশের গাড়ি দেখে, সে কিন্তু ভয় পেয়ে গোলাগুলির মধ্যে সে কিন্তু ওখানে একটা নির্মাণাধীন ভবনে আশ্রয় নিয়েছিল। তো নির্মাণাধীন ভবন থেকে পুলিশ তাকে বলেছিল লাফ দিতে। তো লাফ দিলে সে কিন্তু প্রাণ বাঁচানোর ভয়ে সে কিন্তু ওখানে লাফ দেয়নি। সে কিন্তু ওখানে চিন্তা করেছিল হয়তোবা এই জায়গাটাতে সে সেফ জোনে থাকবে, হয়তোবা গোলাগুলি বন্ধ হলে বা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে সে সেখান থেকে বাসায় চলে যাবে, কিন্তু সেই সুযোগটা কিন্তু তাকে দেয়া হয়নি। তাকে ওই ঝুলন্ত অবস্থায় কিন্তু তার 2 পায়ে, আপনারা দেখলেন, আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম যে তার 2 পায়ে সর্বমোট 6টি গুলি করা হয়েছে, এবং এই 6টি গুলি কিন্তু তার পা এক পাশ থেকে ভেদ করে অন্য পাশ দিয়ে কিন্তু বের হয়ে গেছে। তো এখন সে চিকিৎসাধীন আছে, আমরা তার মুখ থেকে শুনছিলাম। সে থাকে কিন্তু তার ফুপুর কাছে, তার ফুপুর এখানে তার অভিভাবক হিসেবে আছে। আমরা এখন কথা বলবো আমির হোসেনের ফুপুর সাথে। 6টার দিকে আমি ফোন দিই আমির সঙ্গে যে ওই 8-এর দিকে অনেক গোলাগুলি হইতেছে, অনেক গ্যাঞ্জাম হইতেছে, আমরা শুনতেছিলাম দৌড়াদৌড়ি করতেছে। তারপর আমি ফোন দিই 6টার দিকে যে বলবো যে আমির হোসেন ওই দিক দিয়ে আবি না, ওই দিক দিয়ে অনেক আন্দোলন হইতেছে, কিন্তু আমির হোসেন ধরে না। ফোন ধরে অন্য একজনে দূরে বলে যে আমির হোসেন অনেক খারাপ, মেডিকেল আছে, ওখানে আছে হাসপাতাল, আপনারা আয়েন। তখন আমি পাগলের মতো ছুটতে যাই আমার বড় ছেলেরে নিয়ে, বা আমার ভাই হতে আরেক ভাই হতেছে, ওরে নিয়ে আমরা অনেক পাগলের মতো ছুটে যাই, কান্দাকাটি করে যাইয়া দেখি যে আমার ভাই হতোই। তারপরে ওই জায়গা থেকে যাইয়া দিয়ে সেলাই করতেছে, অনেক কান্দাকাটি করতেছে আমরা। তখন ওই দিক দিয়ে অনেক গোলাগুলি হইতেছে, নেওয়ার মতো না ঢাকা মেডিকেল। তখন রাত 12টা বাজে যাইয়া ওই কামাস হাসপাতাল থেকে এই অ্যাম্বুলেন্স দিছে হেরা, তারপরে নিয়ে যায় ঢাকা মেডিকেল। নিয়ে যাওয়ার পরে 3 দিন পরে ঢাকা মেডিকেলতে ছুটি দেয়। স্যার কী করা হয়, এখানে একটা ছোটোখাটো হোটেল, ওরা বলছে যে একটু ভালো হলে নিয়ে যায়, কিন্তু ওই কতদিনে দাঁড়ায় ওঠে তা তো বলা যায় না। সরকারের কাছে চাওয়া যে হয়তো যেরকম অবস্থা আছে কতদিনে দাঁড়ায় ওঠে, ওখানে সংসার চলা কষ্ট, আবার চিকিৎসা, সংসার চালানো, ঘর ভাড়া দিয়া কিছু ওর পাশে দাঁড়ায়। আপনারা শুনছিলেন এতক্ষণ আমির হোসেনের কাহিনী, সেদিনের সেই ভয়ানক যে পরিস্থিতির মধ্যে সে পড়েছিল, এবং তার 2 পায়ে যে গুলি লেগেছিল, 2 পায়ে মোট 6টা গুলি লেগেছে, এবং প্রতিটা গুলি কিন্তু এপাশ থেকে ওপাশ ভেদ করে বের হয়ে গেছে। তো এখানে তার স্থানীয় যে অভিভাবক রয়েছেন, তার ফুপুর সাথে আমরা কথা বললাম। তার ফুপু কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই স্বাধীন দেশে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বিভিন্নভাবে এই যাদের আত্মত্যাগে আজকের এই স্বাধীনতাটা এসেছে, বা যারা এখনো এই আত্মত্যাগের মাধ্যমে যারা আহত অবস্থায় রয়েছেন, যারা শহীদ হয়েছেন, প্রত্যেকের পাশেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, এবং প্রত্যেককেই কিন্তু সাহায্য সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো ঠিক একইভাবে আমির হোসেনের ফুপু আমাদের মাধ্যমে দাবি করেছেন যে সরকারের পক্ষ থেকে যেন তাদেরকেও সহযোগিতা করা হয়, কারণ তাদের যে পারিবারিক অবস্থা এবং তাদের প্রতিদিনের যে নিত্য নৈমিত্তিক যে রোজগারের যে ব্যবস্থা, এর মধ্যে কিন্তু আমির হোসেন বিছানায় পড়ে রয়েছেন। আপনারা দেখেছেন তাদের কিন্তু আয়ের উৎস, যে আয়ের পথ সেটি কিন্তু বন্ধ রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা আসলে চাই না আর কোনো সংঘাত, চাই না আর কোনো রক্তপাত, চাই না আর কোনো গোলাগুলি, চাই না আর কোনো স্বৈরাচারী শাসন এই দেশে আসুক, এবং আমরা কখনোই আর চাই না যে এমন স্বৈরাচারী ভূমিকায় বাংলাদেশ পুলিশকে কখনো আর দেখতে। বাপ্পি খান, মেরাদিয়া, খিলগাঁও, ঢাকা।